প্রিয় শিক্ষার্থীরা, আমরা আইসিটি এর প্রথম অধ্যায়ের পার্ট ৩ নিয়ে আলোচনা করব। আমরা প্রথম অধ্যায়ের অলরেডি কিন্তু পার্ট ১ এবং ২ নিয়ে আলোচনা করেছিলাম। এরপর যে আমরা পার্ট ৩ নিয়ে আলোচনা করব। এখন ৩ নিয়ে আলোচনা করার পূর্বে আমরা পার্ট ৩ এর যত গুরুত্বপূর্ণ টপিক আছে সবকিছু সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করব। যাতে করে এই ভিডিওটা তোমরা এক্সামের আগের দিন জাস্ট একবার দেখলেই তোমার আর বইটা কষ্ট করে পড়া লাগবে না, এবং তুমি এখান থেকে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ টপিকগুলা কিন্তু খুব সহজেই পেয়ে যাবে। তো আমরা প্রথমেই তোমার হচ্ছে পার্ট ৩ এর গুরুত্বপূর্ণ টপিক নিয়ে প্রথমে আলোচনা করব। এখন পার্ট ৩ নিয়ে কি আলোচনা করা হয়েছে? এখানে আলোচনা করা হয়েছে যোগাযোগ নিয়ে। এখন যোগাযোগটা কিসের যোগাযোগ? আইসিটি এর মাধ্যমে যোগাযোগ। আইসিটি মানে কি? ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তার মানে টেকনোলজি বা প্রযুক্তির মাধ্যমে যোগাযোগ, তাই না? তো একসময় কিভাবে যোগাযোগ করা হতো? একসময় একটা স্থান থেকে আরেকটা স্থানে সরাসরি গিয়ে কিন্তু যোগাযোগ করা লাগতো। অর্থাৎ পায়ে হেঁটে হোক বা সাইকেলে চড়ে বা কোনো মাধ্যমে যেয়ে নিজেকে উপস্থিত হয়ে সেখানে গিয়ে আম তার খবরটাকে পৌঁছে দিতে হতো। ঠিক আছে? রাজাদের আমলে। তো তাদের আমলে দূত বা বার্তাবাহক এগুলা কিন্তু ছিল। ঠিক আছে? তো এখন আইসিটি এর কল্যাণে, অর্থাৎ টেকনোলজি বা প্রযুক্তির কল্যাণে এখন কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া লাগে না। তাহলে কিভাবে হয়? এটা হয় নেটওয়ার্কের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে। ঠিক আছে? তো চলো আমরা দেখা যাক কিভাবে হয়। তো এর ভিতরেও আবার কয়েকটা টাইপ আছে। একটা হচ্ছে তারযুক্ত এবং হচ্ছে আরেকটা তারবিহীন মাধ্যম। ঠিক আছে? একটা ওয়্যার আর একটা হচ্ছে ওয়্যারলেস। একটা তারযুক্ত মাধ্যম, তারযুক্ত মাধ্যম মানে কি? যে মাধ্যমে কি লাগে? তার লাগে। আর আরেকটা হচ্ছে তারবিহীন মাধ্যম। তারবিহীন মাধ্যম। এখানে কি হয়? তার ছাড়াই যোগাযোগ করা যায়। তারযুক্ত মাধ্যম যেমন তোমরা জানো টেলিফোন, তাই না? ডিশ লাইনের যে তার থাকে, রাইট? আর তারবিহীন মাধ্যম মানে কি? তারবিহীন মাধ্যম মানে তার ছাড়া। অর্থাৎ আমরা যে মোবাইলের নেটওয়ার্কের মাধ্যমে কথা বলি, তার ছাড়া মানে কি? নেটওয়ার্কের মাধ্যমে কমিউনিকেশনটা হবে। ঠিক আছে? তাহলে দেখো, আমরা যোগাযোগ বলতে কি বোঝাই আইসিটির মাধ্যমে, এইটা কিন্তু আমরা বুঝতে পারছি। আর তার যুক্ত মানে এখানে আরেকটা বলে রাখি, টেলিফোন তোমরা অনেকে দেখে থাকবে। টেলিফোন কি? তারের মাধ্যমে, তাই না? যোগাযোগটা হয়। এইবার চলো আমরা যোগাযোগ পদ্ধতির প্রকারভেদ নিয়ে আলোচনা করি। যোগাযোগ পদ্ধতি কত প্রকার? ২ প্রকার। একটা হচ্ছে একমুখী আর একটা হচ্ছে দ্বিমুখী। একমুখী এটাকে ইংরেজিতে কি বলে? ব্রডকাস্ট। একমুখী মানে ব্রডকাস্ট। যখন একজন ব্যক্তি বা একজন প্রতিষ্ঠান অনেকের সাথে যোগাযোগ করেন তখন তাকে কি বলা হয়? ব্রডকাস্ট বলা হয়। ঠিক আছে? যখন একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান অনেকের সাথে যোগাযোগ করে তখন তাকে বলা হয় ব্রডকাস্ট। ঠিক আছে? তার মানে তোমরা রেডিও টেলিভিশন দেখে থাকবে, তাই না? রেডিও টেলিভিশন দেখে থাকবে যেখানে দর্শক বা শ্রোতারা শুধু শুনতে বা দেখতে পারে, কিন্তু উল্টো যোগাযোগ তারা করতে পারে না। বা পত্রিকা বা ম্যাগাজিনও কিন্তু ব্রডকাস্টের উদাহরণ হতে পারে। এখন দেখো বুঝিয়ে বলি। রেডিও স্টেশন বা টেলিভিশন স্টেশন থেকে কি হয়? যারা প্রচার করবে, সম্প্রচার করবে, তাই না? টেলিকাস্ট করবে। তারা কি করবে? তারা রেডিও বা টেলিভিশনের যে স্টেশন আছে সেখানে গিয়ে তারা কিন্তু আ তাদের যে কথাগুলা বলবে বা তারা প্রেজেন্টেশন যেগুলা দিবে, হ্যাঁ? সেগুলা করবে। তো তো তখন কি হবে? তখন আ আমরা কি এই যে ব্যক্তি যারা হচ্ছে আ কিছু বলবে বা প্রতিষ্ঠান যারা কিছু বলবে, তাই না? তাদের আ তাদেরকে আমরা জাস্ট শুধু কি করতে পারবো? আমরা জাস্ট দেখতে পারবো কিংবা শুনতে পারবো। আমরা কিন্তু পাল্টা তাকে কিছু বলতে পারবো না। তাই না? আ যখন কেউ আমাদের সাথে আ যোগাযোগ করে কিন্তু আমরা তার সাথে পাল্টা যোগাযোগ করতে পারি না। এটাকে কি বলে? ব্রডকাস্ট। ঠিক আছে? যখন কেউ বা কোনো প্রতিষ্ঠান আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু আমরা পাল্টা উত্তর দিতে পারি না। সেটাই হচ্ছে ব্রডকাস্ট। যেমন পত্রিকা বা ম্যাগাজিন তোমরা দেখে থাকবে, তাই না? আ পত্রিকা যখন পড়ো তখন কিন্তু যারা তোমার কাছে পত্রিকাটা দিছে
তাদের তথ্যটা তুমি পড়তে পারতেছো, কিন্তু তোমার কথা কিন্তু তাদেরকে বলতে পারতেছো না। এইবার দেখো, একমুখী বা ব্রডকাস্ট এটা যদি ক্লিয়ার নাও হয়, তাহলে এই যে দ্বিমুখী যোগাযোগ এইটা জানলে এটা ক্লিয়ার হয়ে যাবে। এখন দ্বিমুখী যোগাযোগ কি? এটা হচ্ছে তোমার একমুখীতে যেমন এক এক সাইডের লোক যোগাযোগ করতে পারবে বা তথ্য প্রচার করতে পারবে, আরেক পাশের লোক জাস্ট শুনতে পারবে বা দেখতে পারবে, কিন্তু পাল্টা জবাব দিতে পারবে না। কিন্তু দ্বিমুখী যোগাযোগে কি করতে পারবে? পাল্টা জবাবও কিন্তু দিতে পারবে। তার মানে কি? তার মানে দুই পক্ষ একজন আরেকজনের সাথে পরস্পরের সাথে কি করতে পারবে? যোগাযোগ করতে পারবে। যেমন টেলিফোন বা মোবাইল ফোন, ঠিক আছে? এর একটা উদাহরণ টেলিফোন বা মোবাইল ফোন। এখন দেখো, এখানে তোমাদের এই পাঠে আরেকটা কিন্তু ঐতিহাসিক ঘটনা কিন্তু দেওয়া আছে মুক্তিযুদ্ধের টাইমের, তাই না? সেটা হচ্ছে 1971 সালের 15ই আগস্টের যে ঘটনাটা, দিবাগত রাত 2টা 15 মিনিটে, ঠিক আছে? 2টা 15 মিনিটে, মানে এটা দিবাগত রাত, মানে প্রায় ভোর ভোর হবে ভাব এমন। নৌ কমান্ডার চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি বাহিনীর সতর্ক পাহারার ফাঁকি দিয়ে অসংখ্য জাহাজে মাইন লাগিয়ে ডুবে দেন। এই যে তাদের সেই টাইমে যে একটা মিশন ছিল, ঠিক আছে? এই মিশনটার নাম কি বলতে পারবে? অপারেশন ড্যাশ। তোমরা যারা জানো তারা অবশ্যই কি কমেন্টে এই মিশনটার নাম লিখে কমেন্ট করবে। আচ্ছা, তারপরে দেখো, এই অভিযানের সংকেত দেওয়ার জন্য আকাশবাণী রেডিও থেকে, কোন রেডিও থেকে? আকাশবাণী রেডিও থেকে 13ই আগস্ট বিখ্যাত গায়ক পঙ্কজ মল্লিকের গাওয়া আমি তোমায় যত শুনিয়েছিলাম গানটি বাজানো হয়েছিল। এটি শুনেই নৌ কমান্ডাররা আঘাত আনার সময় বুঝতে পেরেছিলেন। তার মানে দেখো, তার মানে তারা এই যে সাংকেতিক বার্তার মতো কি গানের মাধ্যমে তারা বার্তা দেয়। তখন কিন্তু রেডিও ছিল, তখন কি ছিল না? মোবাইল ফোন কিন্তু অ্যাভেলেবেল ছিল না, বা ছিল না আমাদের দেশে, শুধু রেডিও ছিল। তো রেডিওর মাধ্যমে এইভাবে কিন্তু যে তথ্যগুলা বা বার্তাগুলা, যে কখন কি করতে হবে না হবে সেইগুলা দেওয়া এ কারণে তখন সম্ভব ছিল। দেখো, রেডিওর মাধ্যমে আজ থেকে কত বছর আগে, তারপরে কত স্মার্টলি কিন্তু কাজগুলা হয়ে আসছে। এখন দেখো, আধুনিক যোগাযোগ এবং ইন্টারনেট। তখন তো রেডিও এটার কথা তো আমরা শুনলামই, তাই না? ইন্টারনেটের যুগে এখন শত শত টিভি চ্যানেল দেখা যায়। এক সময় কি হতো, আজ থেকে 15 বছর আগে বা 20 বছর আগে যখন টিভি ছিল, তখন কিন্তু আহ, একটা থেকে দুইটা বা তিনটা চ্যানেল কিন্তু দেখা যেত। কিন্তু এখন দেখবা ইন্টারনেটের মাধ্যমে তোমরা যারা ট্রফি ইউজ করছো বা ইন্টারনেটের মাধ্যমে যে অ্যাপস গুলা আছে, টেলিভিশন অ্যাপস গুলা আছে, সেখানে দেখবা যে ওখানে শত শত, পুরো সারা বিশ্বের শত শত যত চ্যানেল আছে, সব চ্যানেল কিন্তু তোমরা দেখতে পারবা শুধুমাত্র ইন্টারনেটের কল্যাণে, ঠিক আছে? তোমাদের যে ডিশ লাইন লাগবে না, তোমাদের কিছুই লাগবে না, জাস্ট ইন্টারনেট সংযোগ থাকলে কিন্তু হবে। দেখো, অনলাইন পত্রিকা বা পাঠ্য কিন্তু এখন নিয়মিত বাড়ছে। তার মানে এক সময় প্রচুর পরিমাণে কিন্তু পেপারের ডিমান্ড ছিল, ঠিক আছে? অর্থাৎ খবরের কাগজের। কিন্তু এখন সেই সকল খবরের কাগজ কিন্তু মোবাইলের মাধ্যমেই পড়া যাচ্ছে। যেমন এর অনলাইন ভার্সন প্রায় 3 কোটি মানুষ পড়ে, ঠিক আছে? সারা বিশ্বের নিউ ইয়র্ক টাইমের যে অনলাইন ভার্সন, এটা 3 কোটি মানুষ পড়ে। ঠিক এমনই বাংলাদেশের অনেক পত্রিকা কিন্তু আছে যেগুলোর অনলাইন ভার্সন বা ডিজিটাল ভার্সন কিন্তু অনেকে কিনে থাকে। বর্তমানে মানুষের নামের পাশাপাশি আরেকটা পরিচয় খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, তা হচ্ছে ইমেল অ্যাড্রেস। দেখো, তোমাদের কিন্তু প্রত্যেকের একটা করে ইমেল অ্যাড্রেস আছে। ইমেল অ্যাড্রেস মানে কি? যে অ্যাড্রেসের মাধ্যমে আমরা তোমাদের সাথে যোগাযোগ করতে পারবো, কিংবা তোমরা যোগাযোগ করতে পারবা, তাই না? এমন একটা ঠিকানা, ইমেল, ইলেকট্রনিক মেইল। তার মানে এটা ফিজিক্যাল কোনো লোকেশনে মেসেজটা কিন্তু যাবে না। যেমন হচ্ছে যখন চিঠির যুগ ছিল, তাই না? চিঠি কি হতো? চিঠি একটা লোকেশন থেকে আরেকটা লোকেশনে যাইতে তার একটা ঠিকানা লাগতো। ইমেলের ক্ষেত্রেও একটা ঠিকানা লাগে, সেটা হচ্ছে ইমেইল অ্যাড্রেস, ঠিক আছে? এই ঠিকানাটাতে কি হবে? এই ঠিকানাটা তুমি যখন পাঠাইবা, তখন কি হবে? তখন সরাসরি তোমার ওইটাতে চলে যাবে, ইন্টারনেটের মাধ্যমে চলে যাবে। তখন কিন্তু আর তুমি ওই যে এই খামটা কিন্তু ফিজিক্যাল কপি কিন্তু খামের পাবা না। তুমি পাবা কি? ইলেকট্রনিক ভার্সন, ইলেকট্রনিক মেইল তুমি পাচ্ছ। তো ইলেকট্রনিক মেইলের পূর্ণরূপই হচ্ছে ইমেল।
এখন দেখো সামাজিক নেটওয়ার্ক ব্যবহার করে আজকাল একই সময়ে অনেকের সাথে যোগাযোগ করা, সংগঠিত হওয়া এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা যায়। এই যে সোশ্যাল মিডিয়া বা সামাজিক যে যোগাযোগের মাধ্যম, এখানে কিন্তু আম একত্রিত হওয়া যায় বা হচ্ছে সবাই মিলে একসাথে কোনো একটা কর্মকাণ্ডে অংশ নেওয়া যায়। ঠিক আছে? তো এই যে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ার যে ব্যবহার, তোমরা কিন্তু অনেক জানো। সোশ্যাল মিডিয়ার ব্যবহার করে আমরা কিভাবে কি যোগাযোগ করতে পারি, অনেক কিছু জানো। তথ্য প্রযুক্তি সারা আ পৃথিবীর মানুষকে একটি ভার্চুয়াল জগৎ তৈরি করেছে। ভার্চুয়াল জগৎ মানে কি? তার মানে আ অনেক মানুষ একত্রিত হয়ে তারা যোগাযোগ করতে পারছে। একটা জায়গাতে তারা যোগাযোগ করতে পারছে। ঠিক আছে? এখন দেখো ওয়েব কনফারেন্সিং ও এর ব্যবহার। কনফারেন্সিং মানে কি? একে অপরের সাথে কি করা? যোগাযোগ করা। এখন ওয়েব মানে কি? মানে হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। দেখো ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন মিডিয়া মানে কি অডিও হতে পারে, ভিডিও হতে পারে কিংবা অডিও ভিডিও উভয় হতে পারে। ব্যবহার করে তোমার ওয়েব সেমিনার বা ওয়েব মিটিং করাকে কি বলে? কনফারেন্সিং বলে। যেমন অডিও। তার মানে কি আমরা এই যে অডিও কলে কথা বলছি, মনে করো যে তুমি WhatsApp এ অডিও কল দিলে, আরেকজন সেই অডিও কল রিসিভ করে কথা বলছে কিংবা ওই কলে কিন্তু একসাথে অনেক লোকেও আবার যুক্ত হয়ে কথা বলতে পারে। তাই না? আবার ভিডিও কনফারেন্সিং ও কিন্তু এমন হতে পারে যে তোমরা কি করলে? যে অনেকে মিলে একটা ভিডিও কনফারেন্সিং এ যুক্ত হলে তোমার অনেকগুলা বন্ধু অনেক ভিন্ন, ভিন্ন জায়গায় থাকে কিন্তু তোমরা আ WhatsApp কিংবা Messenger এগুলার মাধ্যমে তোমরা কি করলে? যে পরস্পরের সাথে কানেক্ট হলে অনেক যতই দূরে থাকো না কেন তোমরা কি করলে? পরস্পরের সাথে একে অপরের সাথে কেমনে কানেক্ট হইলে? এই যে ভিডিও বা অডিও কনফারেন্সিং এর মাধ্যমে। অডিওতে জাস্ট শুধু শব্দ শোনা যাবে আর ভিডিওতে সামনাসামনি দেখা যাবে। আর অডিও ভিডিও মানে উভয় মানে তুমি শব্দও শুনবা আবার দেখতেও পারবা। তোমাকেও দেখতে পারবে আবার তোমার শব্দও শুনতে পারবে। এটাকেই বলা হয় হচ্ছে কনফারেন্সিং। ওয়েব কনফারেন্সিং এর মানে হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে কনফারেন্সিং। ঠিক আছে? তো এইভাবে সেমিনার বা মিটিং এর কিন্তু আয়োজন করা যেতে পারে ঘরে বসেই। তো তোমরা যেখানেই থাকো না কেন, ভৌগোলিক দূরত্ব যেমনই হোক না কেন, আ পরস্পরের সাথে কিন্তু কানেক্টেড হয়ে তোমরা আ এটার এটা করতে পারো। যেমন আ তারেক রহমান তিনি কিন্তু লন্ডনে থেকেও বাংলাদেশে গিয়ে অনেক সভা সেমিনারে যুক্ত ছিলেন। তারপরে ভার্চুয়াল ক্লাসরুম এই যে আমরা প্রত্যেকদিন কিন্তু লাইভ ক্লাসের আয়োজন করছি। এটা কি? এটা ভার্চুয়াল ক্লাসরুমের আয়োজন, তাই না? তারপরে দেখো টেলিমেডিসিনের ক্ষেত্রে ডাক্তার, রোগী হাসপাতালের সাথে সভা করে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তার মানে মনে করো যে আ অনেকগুলো হাসপাতাল একটা আরেকটার সাথে কানেক্টেড হইতে পারবে। অনেকগুলো হাসপাতালের ভিতরে অনেক ডক্টরস কিন্তু তাদের নিজেদের ভেতরে কানেক্টেড হইতে পারবে কিংবা রোগী আ রোগীকে অপারেশন করার সময় কোনো বিশেষজ্ঞ বা অনেক আম অভিজ্ঞ কোনো ডাক্তারের সাথে কিন্তু কনফারেন্সিং এর মাধ্যমে যুক্ত হয়ে আ তিনি আ সরাসরি ওই আম তোমার হচ্ছে অপারেশনে কিন্তু সহায়তা করতে পারবে। এখন দেখো ডেস্কটপ কম্পিউটারে ওয়েব কনফারেন্সিং করতে হলে কি লাগবে? ইন্টারনেট সংযোগ লাগবে। এটা মোবাইলের ক্ষেত্রেও ইন্টারনেট সংযোগ লাগবে। কিন্তু ওয়েবক্যামটা কিসের জন্য লাগবে? বিশেষ করে ডেস্কটপের জন্য লাগবে। কারণ মোবাইল ফোনে কিন্তু অলরেডি ওয়েবক্যাম বা হচ্ছে সামনে সেলফি ক্যামেরাটা এটা কিন্তু থাকে। তাই না? আর হেডসেট অর্থাৎ এটাতে কি হবে? মাইক্রোফোন এবং অডিও স্পিকার থাকবে। তার মানে তোমার মাথায় একটা হেডফোনের মতো যে ব্যবস্থাটা সেটার কথা বলা হচ্ছে। তো এটাতে কি থাকবে? মাইক্রোফোন থাকবে। তার মানে যে তোমার মুখের সামনে এরকম একটা মাইক্রোফোন থাকবে। আর তোমার কানে, কানে কি শব্দ শোনার জন্য স্পিকার থাকবে। তার মানে এখানে অডিও শোনার জন্য কিংবা অডিও ইনপুট আউটপুট দেওয়ার ব্যবস্থা থাকবে মাইক্রোফোন এবং স্পিকারের মাধ্যমে। ঠিক আছে? আর ওয়েবক্যাম থাকবে কি? ভিডিও ইনপুট দেওয়ার জন্য। স্মার্টফোন বা ল্যাপটপে এগুলা কিন্তু বিল্ট ইন থাকে। বিল্ট ইন থাকে মানে কি? মানে অলরেডি কিন্তু তোমার আ মোবাইলে অলরেডি থাকে সামনের ক্যামেরা। তারপরে তোমার ল্যাপটপেও কিন্তু সামনের ক্যামেরা অলরেডি থাকে। কিন্তু ডেস্কটপ যদি তুমি চালাইতে চাও, তাহলে কিন্তু তোমাকে ওইগুলা আলাদা সেটআপ করতে হবে। এখন দেখো ওয়েব কনফারেন্সিং এর সফটওয়্যারের যে বৈশিষ্ট্য, যেমন এখানে ভিডিও কনফারেন্সিং হবে অর্থাৎ মুখোমুখি তুমি একে অপরকে কিন্তু দেখতে পারবা। ঠিক আছে? অডিও কনফারেন্সিং এর মাধ্যমে মানে একজন আরেকজনের কথা কিন্তু শুনতে পারবা কিংবা তোমার কথাও কিন্তু আ সে শুনতে পারবে। তো অডিও কনফারেন্সিং এ
কিন্তু এখানে এমবি কম কাটবে, ঠিক আছে? অর্থাৎ সস্তা হবে তুলনামূলকভাবে ভিডিওর থেকে। ভিডিওতে যেহেতু তোমার রেজুলেশন যাচ্ছে, হাই রেজুলেশনের গ্রাফিক্স-টাফিক্স এগুলা যাচ্ছে, তাই না? ভিডিও স্ট্রিমিং এবং স্লাইড উপস্থাপনা। তো ভিডিও স্ট্রিমিং করা যাবে, তার মানে তোমার যে কম্পিউটারের স্ক্রিনটা শেয়ার, এই যে আমি যেভাবে স্ক্রিনটা শেয়ার করছি সেভাবে কিন্তু শেয়ার করা যাবে, কিংবা স্লাইড উপস্থাপনা, অর্থাৎ যে স্লাইড আছে, প্রেজেন্টেশন আছে, সেটা কিন্তু উপস্থাপন করা যাবে কম্পিউটারের মাধ্যমে। ঠিক আছে? এই যে ফাইল এবং হচ্ছে স্ক্রিন শেয়ার, এই যে যেটা আমরা করতেছি, এটা একটা ফাইল, ঠিক আছে? একটা পিডিএফ ফাইল, সেটাকে আমরা কি করতেছি, তোমাদের সামনে শেয়ার করতেছি। স্ক্রিন শেয়ারিং বা নিজের যে স্ক্রিনটা সেটা কিন্তু শেয়ার করা যাবে। তোমরা যারা অনলাইন ক্লাসে যুক্ত হয়েছে তারা কিন্তু অলরেডি জানো। মডারেটর তার কম্পিউটারের স্ক্রিন, ফাইল বা কোনো নির্দিষ্ট অ্যাপ্লিকেশন শেয়ার করে অন্যদেরকে দেখতে পারেন তিনি কি করছেন না করছেন। ঠিক আছে? তো স্ক্রিন, ফাইল বা কোনো নির্দিষ্ট অ্যাপ্লিকেশন শেয়ার করে অন্যদের দেখাতে পারেন। তার মানে এই যে মনে করো যে তোমাকে কোনো একটা কাজ দিলাম, তুমি তোমার স্ক্রিনটা শেয়ার করে সেই কাজগুলো আমাদের সাথে কি করতেছো, শেয়ার করতেছো। দেখো, টেক্সট মেসেজ করা যায়। এই যে এই সবগুলো, এগুলো কিন্তু সব জুম বা হচ্ছে গুগল মিট, এগুলার ভেতরে কিন্তু তোমরা সবগুলাই দেখবা। তোমরা কি করতে পারো, চ্যাট করতে পারো, মেসেজ করতে পারো। পারো না মেসেজ করতে? তোমাদেরকে যখন কি করে দেওয়া হয়, মিউট করে দেওয়া হয়, তখন তোমরা কি করো, চ্যাট করো। আবার তোমাদের যখন চ্যাট বন্ধ করে দেওয়া হয়, তখন তোমরা আবার কি করো, চ্যাট বন্ধ করে দিলে আবার কথা বলো মুখ দিয়ে, মাইক্রোফোন দিয়ে, তাই না? তারপরে দেখো, হোয়াইট বোর্ড। এখানে হোয়াইট বোর্ড থাকে, তাই না? লেখার জন্য হোয়াইট বোর্ড থাকে, যেটা যারা অনলাইন ক্লাস করেছো আমাদের, তারা কিন্তু অলরেডি দেখেছো। তারপরে মিটিং বা ক্যালেন্ডার একত্রীকরণ, তোমরা মিটিং করতে পারবা, কিংবা ক্যালেন্ডার কবে কোথায় কেমন মিটিং হবে সেটার প্ল্যানিং তোমরা শেয়ার করতে পারবা। তারপরে দেখো, গোপনীয়তা নীতি বা এনক্রিপশন, তার মানে তোমরা এমন ভাবে এটা সিক্রেট রাখতে পারবা যাতে করে কেউ তোমাদের এই ক্লাসরুমের ভেতরে প্রবেশ না করতে পারে। ঠিক আছে? তারপরে রেকর্ডিং সুবিধা, তোমরা কিন্তু চাইলে এই ক্লাসগুলো রেকর্ড করতে পারো। ওই যে আমরা কিন্তু রেকর্ড করে ইউটিউবে দিই, তাই না? আমাদের প্রত্যেক দিনের যে ক্লাস, লাইভ ক্লাসটা, সেটা কি করে আমরা রেকর্ড করে কিন্তু ইউটিউবে দেই। ঠিক আছে? এবার দেখো, কয়েকটা সফটওয়্যার যেমন জুম, তারপরে হচ্ছে তোমার গুগলের আছে মিট, ঠিক আছে? তারপরে দেখো ফেস টাইম, তারপর ফেসবুকে মেসেঞ্জার রুম কিন্তু ক্রিয়েট করা যায়। মাইক্রোসফটের টিম আছে, হ্যাঁ? তারপরে সিসকো ওয়েব এক্স, তারপরে স্কাইপ আছে অনেক আগে, এই যে গুগল মিট, এটার মাধ্যমে কিন্তু আমরা অনলাইন ক্লাস নিয়ে থাকি। ঠিক আছে? তাহলে এই হচ্ছে যোগাযোগের মাধ্যম, কিভাবে আমরা যোগাযোগ করে আহ, অনলাইনের মাধ্যমে কিভাবে যোগাযোগ করতে পারি, একেবারে কোথায় থেকে, যে কোনো জায়গা থেকে, তাই না? যে কোনো জায়গা থেকে আমরা কিন্তু এখন একত্রিত হতে পারি। তো এটাই ছিল হচ্ছে আমাদের যোগাযোগের আলোচনাটা। তো আশা করি ভালো লাগছে, অনেকে অনেক কিছু জানতে পারছো, নতুন কিছু শিখতে পারছো। সো তোমাদেরকে কি করতে হবে, এইটা জাস্ট একবার রিডিং দিয়ে নিতে হবে। এই যে কুইক রিভিশন নোটটা আমরা তোমাদেরকে পড়াই দিলাম না, এইটা তোমরা যদি বুঝতে পারো তাহলে কিন্তু এইগুলাও কিন্তু খুব সহজেই বুঝতে পারবা। তো আমরা এক কথায় আমরা সবথেকে গুরুত্বপূর্ণ টপিক গুলাই কিন্তু আমরা আলোচনা করেছি, রাইট? তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আগামী পর্বে আমরা পার্ট 4 নিয়ে আলোচনা করব, অর্থাৎ ব্যবসায় কিভাবে আইসিটি এর প্রয়োগটা হয়।